দর্শক আমন্ত্রণ যমুনা আজকে শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো। আলেপ্পোর পর এবার হামার পথে বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস। ব্যাপক লড়াই চলছে আসাদ বাহিনীর সাথে। ছোট বড় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে সিরিয়ার ৪৫%। ইসরায়েলের মসজিদের লাউডস্পিকারে আজান বন্ধের নির্দেশ। বিরক্ত হন বলে মন্তব্য কট্টর নেতা বেন গাভিরের। তীব্র নিন্দা মুসলিম সংস্থাগুলোর। ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার দাবিতে জর্জিয়ার বিরোধীদের পার্লামেন্ট ঘেরাও। পুলিশের সাথে সংঘর্ষের রণক্ষেত্র রাজধানী তিবলিসি। দর্শক আমন্ত্রণ যমুনা আইডাসকে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। আলেপ্পো জয়ের পর উত্তরে হামা প্রদেশের পথে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস। তাদের অগ্রযাত্রা ঠেকাতে মরিয়া সরকারি বাহিনীর সাথে চলছে ব্যাপক সংঘর্ষ। বিদ্রোহী অধ্যুষিত ইদলিব ও দখলকৃত আলেপ্পোয় বিমান হামলাও চালিয়েছে রুশ ও সিরীয় বাহিনী। 10 শিশু সহ 25 জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন হোয়াইট হেলমেটস। আলেপ্পো হাতছাড়া হওয়ার পর বিদ্রোহীদের ঠেকাতে মরিয়া সিরিয়ার সেনাবাহিনী। রাশিয়ার সাথে যৌথভাবে বিমান হামলা চালিয়েছে আলেপ্পো এবং ইদলিবে। আসাদ প্রশাসনের দাবি, টার্গেট করা হয়েছে এইচটিএস গোষ্ঠীর ঘাঁটি ও অস্ত্রাগার। তবে রোববারের হামলায় শরণার্থী শিবিরও আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। ব্যাপক প্রাণহানির কথাও জানিয়েছে। এরপরও অবশ্য থেমে নেই বিদ্রোহীরা। উত্তরে হামা প্রদেশে প্রবেশের চেষ্টা করছে তারা। তবে এবার তাদের যে কোনো মূল্যে প্রতিহতে তৎপর সেনাবাহিনী। উত্তরের সুরক্ষা বলয় তৈরিতে রকেট লঞ্চার সহ বিপুল অস্ত্রশস্ত্র নিয়ে প্রস্তুত বাশার আল আসাদের সেনারা। এটা আমাদের ভূমি, আমাদের সম্মান। যারা ভাড়াটে অথবা আইন বহির্ভূত কাজ করবে তাদের ঠেকানো হবে। যেখানে হামলা চালাবে সেখানেই মোকাবেলা করা হবে। 14 বছর ধরে তাদের প্রতিরোধ করছি। আমরাই এদেশের প্রতিরক্ষার বৈধ প্রতিনিধি। দেশের সেনাবাহিনী, সবকিছু আমাদের আয়ত্তে। 2011 সালে আরব বসন্তের ঢেউয়ে আন্দোলন ছড়িয়েছিল সিরিয়াতেও। গণবিক্ষোভে দমনপীড়ন চালিয়ে ক্ষমতায় টিকে যান বাশার আল আসাদ। কিন্তু বেঁধে যায় গৃহযুদ্ধ। 1 দশকে মৃত্যু হয় 5 লাখ মানুষের। ইরান রাশিয়ার সহায়তায় 2020 সালের দিকে সংঘাত নিয়ন্ত্রণে এলেও সম্প্রতি আবার মাথাচাড়া দিয়েছে বিদ্রোহীরা। বিশেষ করে গত শনিবার এইচটিএস গোষ্ঠী কৌশলগত গুরুত্বপূর্ণ আলেপ্পোর দখল নেয়ায় নতুন মোড় নিয়েছে দেশটির গৃহযুদ্ধ। ডরথি তাসরিন, যমুনা নিউজ। কৌশলগত গুরুত্বপূর্ণ আলেপ্পো দখল করে এইচটিএস আলোচনায় এলেও ছোট বড় আরও অনেক বিদ্রোহী গোষ্ঠী সক্রিয় রয়েছে সিরিয়ায়, যাদের মদত দিচ্ছে একাধিক বিদেশি শক্তি। 1 যুগের বেশি সময় ধরে চলমান গৃহযুদ্ধে দেশটির অন্তত 45% এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে এসব গোষ্ঠী। আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে সিরীয় সরকারের মূল প্রতিপক্ষ মূলত এইচটিএস, যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি জোট ও তুরস্ক সমর্থিত বিদ্রোহীরা। তালিকায় আছে আইএস প্রভাবিত স্থানীয় কিছু জঙ্গি গোষ্ঠীও। সিরিয়া সরকার, কুর্দি প্রশাসন, তুরস্ক সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীগুলোর জোট টিএফএসএ আর এইচটিএস নিয়ন্ত্রিত জোট। সিরীয় ভূখণ্ড নিয়ে প্রতিদ্বন্দ্বিতা মূলত এই 4 পক্ষের মধ্যেই। পরিমাপের দিক থেকে সবচেয়ে বেশি প্রায় 65% ভূখণ্ডের নিয়ন্ত্রণ রয়েছে সিরিয়া সরকারের কাছে। সিরিয়া সরকারের প্রধান সামরিক বাহিনী এসএএ বা সিরিয়ান আরব আর্মি। এই বাহিনীকে যে কোনো অভিযানে সহায়তা করে আধা সামরিক স্বেচ্ছাসেবক বাহিনী ন্যাশনাল ডিফেন্স ফোর্স এনডিএফ। সিরিয়া জুড়ে বিভিন্ন প্রদেশে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে ইচ্ছুক এমন স্থানীয়দের নিয়ে 2012 সালে বিশেষ এই বাহিনী গড়ে তোলে সরকার। রাজধানী দামেস্ক সহ দক্ষিণ পশ্চিমাঞ্চল এই 2 বাহিনীর নিয়ন্ত্রণে। সিরীয় সরকারের পর সবচেয়ে বেশি এলাকার নিয়ন্ত্রণ রয়েছে স্বায়ত্তশাসিত প্রশাসন এএএনইএস বা অটোনোমাস অ্যাডমিনিস্ট্রেশন অফ নর্থ অ্যান্ড ইস্ট সিরিয়ার কাছে।
দেশটির উত্তর ও পূর্বাঞ্চলে চলে এই প্রশাসনের শাসন। এই প্রশাসনের সামরিক শাখা এসডিএফ, সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস। এটি কুর্দি নেতৃত্বাধীন। এর পৃষ্ঠপোষক মার্কিন প্রশাসন। এসডিএফ এর দাবি, সেকুলার ও গণতান্ত্রিক সিরিয়া গঠনই তাদের মূল লক্ষ্য। অবশ্য এই বাহিনীর বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠন পিকেকের সাথে যোগসাজশের অভিযোগ তোলে তুর্কি প্রশাসন। সম্প্রতি গুরুত্বপূর্ণ শহর আলেপ্পো দখলে নিয়ে আলোচনায় এসেছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম বা HTS। বহু বছর ধরেই সিরিয়ার আরেক গুরুত্বপূর্ণ শহর ইদলিবের দখল রয়েছে তাদের কাছে। ভূমি নিয়ন্ত্রণের দিক থেকে HTS এর কাছাকাছি তুরস্ক নিয়ন্ত্রিত সামরিক গোষ্ঠীগুলোর জোট টার্কিশ ব্যাকড ফ্রি সিরিয়ান আর্মি বা TFSA। এর মধ্যে অন্যতম ফ্রি সিরিয়ান আর্মি ও সিরিয়ান ন্যাশনাল আর্মি। দেশটির উত্তরাঞ্চলের অনেকটাই নিয়ন্ত্রণ করছে এই দুই গোষ্ঠী। এছাড়া জঙ্গি গোষ্ঠী IS এবং স্থানীয় কিছু সশস্ত্র গোষ্ঠীরও প্রভাব রয়েছে সিরিয়ার বিভিন্ন এলাকায়। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। সিরিয়ার সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা দেবে তেহরান, এমন আশ্বাস দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সিরিয়ায় চলমান সংঘাতের মধ্যে রোববার হঠাৎই দামেস্ক সফরে যান তিনি। সিরিয়ার রাজধানীতে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সাথে সাক্ষাৎ করেন আরাকচি। দুই পক্ষের সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় বৈঠক। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আসাদ সরকারের উপর পূর্ণ আস্থা আছে তাদের। বিদ্রোহীদের সাথে সংঘাতে সিরীয় বাহিনীর সাথে পাশে থাকবে তেহরান বলেন এমন কথাও। সিরিয়ার চলমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ইসরায়েল। রোববার এমন মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সিরিয়ার চলমান পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। ইসরায়েলের স্বার্থ নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেব আমরা। যুদ্ধের সাফল্য বজায় রাখতে কাজ করে যাব। এবার ইসরায়েলের মসজিদগুলোতে লাউডস্পিকারে আজান বন্ধের নির্দেশ দিলেও দেশটির কট্টর ডানপন্থী নেতা ইতামার বেন গাভির। পাশাপাশি মসজিদগুলো থেকে লাউডস্পিকার বাজেয়াপ্ত করার নির্দেশও দিয়েছেন তিনি। কোনো মসজিদে স্পিকার ব্যবহার করলে সেখানে ঢুকে বাধা দেওয়ার অধিকারও দেওয়া হয়েছে পুলিশকে। আজানের শব্দে বিরক্ত হওয়ার অভিযোগ টেনে শনিবার এই সিদ্ধান্ত দেন ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রী বেন গাভির। এমন সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনি ন্যাশনাল কাউন্সিল সহ বিভিন্ন মুসলিম মানবাধিকার সংস্থা। ক্ষমতার দাপটে মুসলিম অধ্যুষিত ফিলিস্তিন ভেঙে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করে ব্রিটিশরা। অঞ্চলটি থেকে লাখ লাখ মুসলিমকে উৎখাত করা হলেও এখনও ইসরায়েলের বিভিন্ন স্থানে রয়ে গেছে ইসলাম ধর্মানুসারীরা। গাজায় হত্যাযজ্ঞে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করে যাচ্ছে ইসরায়েল, এমন অভিযোগ করেছেন ফিলিস্তিনের স্বাস্থ্য বিভাগ প্রধান। জানিয়েছেন এই মারণাস্ত্রের আঘাতে বাষ্পীভূত হয়ে যাচ্ছে মরদেহ। দাফনের জন্য শেষ চিহ্নটুকু থাকছে না। গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর আগ্রাসন চলছেই। রোববারও প্রাণ হারিয়েছেন অন্তত 34 ফিলিস্তিনি। এদিন উত্তরে বেইত লাহিয়ায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে তেল আবিব। নিহত হয়েছে কমপক্ষে 10 জন, আহত আরও অনেকে। এদিকে ত্রাণ কর্মীদের উপর হামলার জেরে কারেম আবু সালেম ক্রসিং দিয়ে গাজায় মানবিক সহায়তা পাঠানো স্থগিত রেখেছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA। নিরাপত্তাজনিত কারণে ত্রাণ পাঠাতে পারছে না ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনও। গাজার পাশাপাশি পশ্চিম তীরেও চলছে ইসরায়েলি বাহিনীর লাগাতার আগ্রাসন। রোববার জেনিনে বিমান হামলা চালায় তেল আবিব। বোমা বর্ষণে প্রাণ যায় অন্তত 4 ফিলিস্তিনির। নেতানিয়াহু প্রশাসনের দাবি, হামাস যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে অভিযান চালিয়েছে সেনারা, তবে নিহতদের পরিচয় নিশ্চিত করেনি। বিভিন্ন এলাকায় স্থল অভিযানও চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শরণার্থী শিবিরগুলোয় বাড়ি বাড়ি ঢুকে চালায় তল্লাশি। গাজায় চলমান আগ্রাসনের শুরু থেকে পশ্চিম তীরেও অভিযান জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। বেড়েই চলেছে ধরপাকড়। সরকার বিরোধী আন্দোলনে উত্তাল জর্জিয়া। ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার দাবিতে টানা 4র্থ দিনের মতো বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেয় হাজার হাজার মানুষ। পার্লামেন্ট এলাকা ঘেরাও করে চলে মিছিল, স্লোগান, করা হয় অগ্নিসংযোগ। নিরাপত্তা বাহিনী বাধা দিলে ছড়ায় সহিংসতা। পুলিশের সাথে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ভিআইপি এলাকা। উত্তপ্ত পরিস্থিতির জন্য বিরোধীদের উপর দোষ চাপিয়েছেন প্রধানমন্ত্রী ইরাকলি। জর্জিয়ায় বিগত 4 দিন ধরেই দেখা যাচ্ছে এমন দৃশ্য। রাজধানী তিবলিসির পার্লামেন্ট এলাকা ঘেরাও করে চলছে হাজার হাজার ইইউ পন্থীর বিক্ষোভ।
গত বৃহস্পতিবার 4 বছরের জন্য ইউরোপীয় ইউনিয়নে যোগদানের আলোচনা স্থগিতের সিদ্ধান্ত জানায় ক্ষমতাসীন জর্জিয়ান ড্রিম পার্টি। ক্ষোভে ফেটে পড়েন ইইউপন্থীরা। পার্লামেন্ট ভবনের সামনে আতশবাজি ফুটিয়ে জানান প্রতিবাদ। দুঃখজনক বিষয় হলো সরকার নিজ দেশের মানুষের কথাই ভাবছে না, তাদের অধিকার থেকে বঞ্চিত করছে। জর্জিয়ার নাগরিক হিসাবে ইউরোপীয় ভবিষ্যৎ পাওয়ার অধিকার আমাদেরও আছে। রাশিয়া নয়, ইউরোপের অংশ হতে চাই আমরা। জর্জিয়ার উন্নতি এবং নাগরিকদের জীবনমান উন্নয়নে এর বিকল্প কিছু নেই। নিজেদের ভবিষ্যতের সুরক্ষার জন্য জীবনের ঝুঁকি নিয়ে প্রতিবাদ করছি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গে জলকামান ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। বাধা উপেক্ষা করে এগিয়ে যেতে চাইলে ছড়িয়ে পড়ে সংঘর্ষ। রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। আইন ভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিৎসে। বিরোধী দলের মদদেই দেশে এই অস্থিরতা তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। আইনবিরোধী সব কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে। যেসব রাজনীতিবিদ অফিসে লুকিয়ে থেকে রাজপথে মানুষ পাঠিয়ে আন্দোলনের নামে সহিংসতা ছড়াচ্ছেন, তারাও শাস্তি থেকে বাদ পড়বে না। পুরোটাই বিরোধীদের চাল। এসব করে জর্জিয়ায় কখনোই বিপ্লব ঘটানো সম্ভব নয়। বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সালোমে জুরাবিশাভেলি। ক্ষমতাসীন দলকে মস্কোপন্থী আখ্যা দিয়ে বলেন, নিজেদের স্বার্থ রক্ষায় জর্ডানকে ইইউ এর সদস্য হতে বাধা দিচ্ছে সরকার। প্রেসিডেন্সির মেয়াদ শেষ দিকে হলেও স্বচ্ছ নির্বাচন না দিলে দায়িত্ব না ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি। এই পার্লামেন্টের বৈধতা ও স্বচ্ছতা নেই, তাই তারা প্রেসিডেন্ট নির্বাচন আয়োজন করতে পারে না। একটি স্বচ্ছ ভোট না হওয়া পর্যন্ত আমি কোথাও যাচ্ছি না। যারা রাজপথে অধিকারের জন্য লড়ছেন তাদের উদ্দেশ্যে বলবো, হাল ছাড়বেন না। ইইউ এর সদস্যপদ নিয়ে আলোচনা বন্ধের জেরে পদত্যাগ করেছেন জর্জিয়ার বেশ কয়েকজন রাষ্ট্রদূত। নিন্দা জানিয়ে চিঠিতে স্বাক্ষর করেছেন সরকারি কর্মকর্তা কর্মচারী সহ 3000-এর বেশি শিক্ষক। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। ইউক্রেনের দোনেৎস্কের আরও দুটি অঞ্চল দখলে নিয়েছে রুশ বাহিনী। নিয়ন্ত্রণে নিয়েছে পূর্বাঞ্চলীয় পেট্রিভকা ও ইলিনকা বসতি। রোববার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এই তথ্য। এর আগে ইউক্রেনের পোক্রোভস্কে 22 দফায় হামলা চালায় মস্কো। দিনিপ্রো পেট্রোভস্কে রাশিয়ার মিসাইল হামলায় প্রাণ গেছে অন্তত 4 জনের। আহত হয়েছেন বেশ কয়েকজন। ক্ষতিগ্রস্ত কয়েকটি আবাসিক ভবন। খার্কিভ, আবধিভকা, জাপোরিজিয়া এবং খেরসনেও চলে অভিযান। একই দিন রাশিয়ার বিভিন্ন স্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইউক্রেন। মস্কোর দাবি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিহত করা হয়েছে শতাধিক ড্রোন। শতাধিক ফ্রন্টলাইনেও তুমুল সংঘর্ষে জড়ায় দুই বাহিনী। সোভিয়েত ইউনিয়ন ভাঙনের পর ইউক্রেনের দেয়া পরমাণু অস্ত্র ফেরত দেওয়ার কথা ভাবছে না যুক্তরাষ্ট্র, এমন মন্তব্য করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভান। মার্কিন সম্প্রচার মাধ্যম এবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে বলেন, কিয়েভের পারমাণবিক শক্তিমত্তা নয়, বরং আত্মরক্ষার সক্ষমতা বাড়াতে চায় ওয়াশিংটন। আমরা যা করছি তা হলো ইউক্রেনের আত্মরক্ষার সক্ষমতা বাড়ানো, যাতে তারা নিজেদের সুরক্ষিত রাখতে পারে এবং রুশ বাহিনীর বিরুদ্ধে লড়তে পারে। এখানে পারমাণবিক সক্ষমতা বিবেচ্য নয়। ছেলেকে বাঁচাতে বিদায় বেলায় প্রেসিডেন্সি ক্ষমতার প্রয়োগ করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই ইস্যুতে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দিলেও কথা রাখেননি তিনি। শেষমেশ ছেলে হান্টার বাইডেনকে নিঃশর্ত রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা করলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট। এমন ঘটনাকে ক্ষমতার অপব্যবহার আখ্যা দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেল সেপ্টেম্বরে কর ফাঁকির মামলায় দায় স্বীকার করেন মার্কিন প্রেসিডেন্ট পুত্র হান্টার বাইডেন। এর আগে জুন মাসে আগ্নেয়াস্ত্র মামলায়ও দোষী সাব্যস্ত হন তিনি। বলা হচ্ছিল এই মামলায় সর্বোচ্চ 25 বছরের কারাদণ্ড হতে পারে হান্টার বাইডেনের। মার্কিন ইতিহাসে প্রথমবারের মতো ক্ষমতাসীন কোনো প্রেসিডেন্টের ছেলের বিরুদ্ধে চলে এই বিচার কাজ। ছেলের বিরুদ্ধে যখন এত মামলা মোকদ্দমা, তখন বাইডেনও দিয়েছিলেন তার কঠোর অবস্থানের বার্তা। বলেছিলেন, আদালতে দোষী সাব্যস্ত হলে শাস্তি পেতেই হবে পুত্র হান্টার বাইডেনকে। তবে কয়েক মাস পরই ভুল পাল্টে ফেললেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট।
রোববার হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায় প্রেসিডেন্সি ক্ষমতা প্রয়োগ করে ছেলেকে নিঃশর্ত ক্ষমা করেছেন বাইডেন। তার দাবি সম্পূর্ণ অন্যায়ভাবে এবং রাজনৈতিক কারণেই শাস্তির মুখোমুখি করা হচ্ছিল হান্টার বাইডেনকে। বিবৃতিতে বলা হয় কয়েক বছর ধরে বিরামহীন হেনস্থার শিকার হন হান্টার। বাইডেনকে অপদস্থ করাই ছিল আসল কারণ। ক্ষমতার শেষ সময়ে এসে বাইডেনের এমন সিদ্ধান্তে বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছেন রাজনীতিবিদরা। সামাজিক মাধ্যমে কড়া সমালোচনা করেছেন সদ্য নির্বাচনজয়ী ডোনাল্ড ট্রাম্প। বলেন ক্ষমতার অপপ্রয়োগ করে ন্যায় বিচার প্রতিষ্ঠা হতে দেননি বাইডেন। প্রেসিডেন্সি ক্ষমতা প্রয়োগ করে চাইলে যে কোনো অপরাধীকেই ক্ষমা করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। অনিক রহমান, যমুনা নিউজ। দর্শক, যমুনা ডেস্ক এ পর্যন্তই। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।